মাথা গোঁজার ঠাঁই নেই, আমার দেশের বাড়িও নাই, একটা ঘরও নাই, একটু জায়গাও নাই, কিচ্ছু নেই আমার। আমরা সবাই ভালোই ছিলাম। তখনকার জীবনটা ছিল অন্যরকম, এখনকার জীবনটা আরেক রকম। আমার স্বামী ঘর থেকে 1 তারিখে ঘর থেকে বেরিয়েছিল, মাছের ব্যবসা করে। সে বুঝিনি তো, গরিব মানুষ কর্ম না করলে তো বাঁচার মতন অবস্থা নাই। কে সে মাছ বেচার কথা বইলা বাইরেছে, 1 তারিখে বেরিয়েছে মাছ বেচতে। আবার মাঝে মাঝে আন্দোলনে যায়, মিছিলে যাইয়া অনেকের পানিও খাওয়া, তারপরে মাছও বিক্রি করে। তখন যদি সামনে কেউ পরে পানি পিপাসা লাগে, তারে পানিও সে খাওয়ায়। সে খুব ভালো মানুষ ছিল, তাই মাছ বিক্রি করে আমার এই সংসারটা চালাইতো। আমরা সবাই ভালোই ছিলাম। তা হঠাৎ করে তার মৃত্যুর খবর পাই আমরা। তখনই আমরা, আমার ছেলে খুঁজছে, আমরা খুঁজছি, তারে আমরা পাই নাই। তারপরে এরকম খুঁজতে খুঁজতে আমরা ইসে গেলাম, ঢাকা মেডিকেল গেলাম। আমি যেখানে আমার স্বামী মারার পরে আমি একটা কাজ নেই, সংসারের হাল তো ধরতে হবে। তাই এখন বাঁচতে হলে তো কাজ করতেই হবে, নাহলে আমরা চলবো কিভাবে। আমি একটা অফিসে চাকরি নেই, একটা চাকরি করি। ওখান থেকে আমার স্যারদের জানাইলাম যে স্যার, আমার স্বামীরে তো পাচ্ছি না, তো এখন কি করা যায়, আপনারা একটা ব্যবস্থা আমার করে দেন। তারপর তাগো মাধ্যমে তাগো একটা পিয়ন দিয়ে আমাকে ঢাকা মেডিকেলে পাঠাইলো। ঢাকা মেডিকেলে গেলাম, আমি গেলাম, আমার ছেলে গেল, আমার মেয়ে গেল আমার সাথে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। তাই ওখানে 7টা লাশ ছিল। তাই ওই লাশগুলি আমাদের দেখাইলো। ওখানে প্রথমে ভাবছিলাম যে আমার স্বামী ওখানে আছে, একটা লুঙ্গি পরা ছিল, ওইটা ভাবছি ওইটাই আমার স্বামী। তো ওখানে আমি অনেক কান্দাকাটি করছি, চিকে পারছি যে এইটাই আমার স্বামী। পরে আবার আমরা থানায় গেলাম, ওই ওখানকার থানায়। কয় না, তার তো অল্প বয়স, আপনার স্বামীর বয়স কত? আমি কইলাম 60, 50, 60, 50 কি 55 এরকম হবে। কয় না, তাহলে সেটা না, তাহলে আপনার আগামীকাল আবার আসেন, আমরা আবার লাশ দেখাবো। তারপরে দেখাইলো না, তারপরে মিলে নাই। তারপরে আমার ছেলে আবার খোঁজাখুঁজি করলো, আমার ছেলেই খুঁজছে। খোঁজার পরে আমার ছেলে জানি কেমনে আঞ্জুমানে গেছে। ও তারপরে ওখান থেকে আমরা ওই যে কি অফিসটা জানি কয়, বাংলা মোটর, ওখানে গেলাম। ওখানে আমার স্যাররাও গেছিল, সে গেছিল আমাদের সাথে একটা পিওনও গেছিল। কান্দাকাটি করলাম, ওখানেও পাইলাম না। তারপরে কেমনে জানি আমার ছেলে আবার ইসে গেছে, আঞ্জুমানে গেছে। আঞ্জুমানে যাই দেখে কি আমার বাচ্চার আবার ছবি টাঙানো। তখনই আবার আমার ছেলে দেখে চিনে ফেলেছে। চিনে যাওয়ার পরে আমার ছবি পাঠাইছে, আমার পিয়নের একজনের কাছে ছবি পাঠাইছে। আমার কাছে তার টাচ মোবাইল নাই, বাটন মোবাইল। তো ওই পিয়নের কাছে ছবি পাঠাইছে যে আম্মু, আমি ছবি পাঠাইছি, দেখো এটা। আমার আর কি শিওর হওয়ার জন্য ছবিটা পাঠাইছে। হ্যাঁ, আমি কই হ্যাঁ, এটাই তো তোর আব্বু। আপনার, আমার ছেলে গেছে একা। যাওয়ার পরে বলতেছে আপনার আব্বু মারা গেছে, বাড্ডা তো মারা গেছে, সে তো স্ট্রোক করে মারা গেছে, মাদার ট্যাক। তাই স্ট্রোক করে মারা গেছে। তাই এখানে আর আপনাদের কিছু করার নাই, আপনারা দোয়া পড়বেন, নমস্কার করে দোয়া পড়বেন, এই ছাড়া আর কিছু করার নাই। আমরা ডেথ সার্টিফিকেট টানতে গেলাম, আমাদের দিল না। অমুকে সই লাগবে, হেমুকে সই লাগবে, চেয়ারম্যান মেম্বার এরকম, তারাও দেয় না। এখন তো চেয়ারম্যান মেম্বার এরা কেউ নাই, এই জন্য আমাকে ইয়েও দেয় নাই সার্টিফিকেট, আর এইও দেয় না। আমার ছেলে গেছিল, সার্টিফিকেটটা, ডেথ সার্টিফিকেটটা দেয় নাই। দেওয়ার পরে তারপরে বেয়ারিশ হিসাবে আমার স্বামীকে মাটি দেওয়া হয়েছে। 1.5 বছর পর আমরা, আমার ছেলে ওই যে রায়বার বুদ্ধিজীবী যাইতো, যাওয়া আসা করতো, ওখান থেকে আমার ছেলে হঠাৎ করে একদিন দেখে সিআইডিরা ওখানে সিআইডি লাশ তুলতেছে। তোলার পরে আমার ছেলে কয় কি, স্যার এখানে তো আমার আব্বু আছে। তারপরে হেসে ওই ছেলে বলছে, ঠিক আছে, তোমার আব্বু আছে, আমরা তো লাশ উঠাইতেছি, তুমি এখানে থাকো, তোমার দিবা, ওই রক্ত নাকি ওটা দিবা, আমরা টেস্ট করে তারপর দেখবো তোমার আব্বু এখানে আছে কিনা। তারপরে আমার ছেলের থেকে রক্ত নিল, নেওয়ার পরে সিআইডি রক্ত নেওয়ার পরে টেস্ট করলো। টেস্ট করার পরে দেখে যে আমার স্বামীর সাথে মিলে গেছে, আর সে মাথায় গুলি খাইছে। গুলি খাওয়ার পরে এখান থেকেই মানে শুরু হইলো আমার স্বামীর। তখন আমরা শিওর হইলাম যে হ্যাঁ, আমার স্বামী মারা গেছে, আর সে গুলি খাইছে। যারা ভুল রিপোর্টটা দিছে তারা তাহলে আমাকে এই হরানিটা করাইলো কিসের জন্য, আর মিথ্যা কথা কেন বললো। এখন অবস্থা মনে করেন সাংবাদিকরা আরো আইছিল, আমাদের সাক্ষাৎকার নিছে। তাই আমরা কবরস্থানে যাওয়া আসা করতেছি। তাই আমরা এখন অবস্থা আমাদের তখন ভালো না। আগে তো স্বামী কামাই করতো, সংসারটা আল্লাহর রহমতে কোনো রকম চলতো, আর নিজে একা কামাই করে সংসার চালাচ্ছি, যে একটু কষ্টের ভিতরেই আছি। তার সময় একটু ভালো ছিল, এখন একটু কষ্টই আছি। আমরা চাই সরকার দিয়ে আমাকে একটু সহযোগিতা সাহায্য করতো। আমার মাথা গোঁজার ঠাঁই নেই, আমার দেশের বাড়িও নাই, একটা ঘরও নাই, একটু জায়গাও নাই, কিচ্ছু নেই আমার। আমরা এই যে ঢাকা শহরে ভাড়া থাকি, এই ঢাকা শহরে ভাড়া থেকে পরের ইসে কাজ করে সংসার চালাই। যদি আমাকে সরকার একটু সাহায্য সহযোগিতা করতো, তাহলে সরকারের কাছে আমরা কৃতজ্ঞ থাকতাম, তাহলে আমাদের খুব উপকার হইত। তার ঈদের দিনে সে বাজার সদাই করে আনতো, কাপড় চোপড় আনতো, আমার ছেলেরে দিত, মেয়েরে দিত, আমার জন্য শাড়ি কাপড় আনতো। আমরা এর দিয়ে খুশি থাকতাম, খাওয়া দাওয়া করতাম, সামাই রানতাম, সামাই রান্দা এই করে নামাজ পড়তো, নামাজ পড়ে এসে সামাই খেতে একসাথে বসে খাইতাম। এই ঘরেই থাকতাম, এখানেই, এই ঘরেই। তখনকার জীবনটা ছিল অন্যরকম, এখনকার জীবনটা আরেক রকম। আগে ছিল আনন্দ, এখন হচ্ছে কষ্ট। এই কষ্ট বলার মতন না।